বিন্দু দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছে, সব শুনছে। তার ভেতরে কোথাও যেন কেঁপে উঠল সবটা। এই দৃশ্যের কোনো এই দৃশ্যের কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। জামাই? গতকাল মণি বলল দুলাভাই, আজ ফারুকী চাচা বললেন নতুন জামাই। এখন আবার আংটি পরানো হচ্ছে। কে এই সম্পর্কের মালিক? কার হাজবেন্ড অর্ণ? এই কথাগুলো বিন্দুর বুক চিরে ছিটকে আসছে। অথচ মুখ খুলে সেই মুখ খুলে কিছু বলতে পারছে না। চারপাশে যেন এক অদৃশ্য বিষণ্ণতার কুয়াশা নেমে এসেছে। উঠোন জুড়ে ভোরের নরম আলো, তবুও মনে হয় এই আলো যেন বিদায়ের রং মেখে এসেছে। ঘরের ভিতরে বাইরে হাঁটা চলা, কারো ব্যাগে শেষ মুহূর্তের ঠেসে দেওয়া জামা কাপড়, কারো গলা নামিয়ে কাউকে খোঁজার ব্যস্ততা। অভি এক কোণে দাঁড়িয়ে পরিপাটি পোশাকে, এক হাতে কোট, চোখে হালকা বিরক্তির ছায়া, কিন্তু ঠোঁটে সেই চিরচেনা রঙ্গরসিক হাসি। জানালার পাশে বসে রুহি ব্যাগ গোছাচ্ছে। চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতা একসঙ্গে খেলা করছে। জানালার ওপাশে সবুজের কার্পেট বিছানো মাঠটা যেন ওর মনটাকে টেনে ধরছে বারবার। রুহি হঠাৎ বলে উঠল, গলা ভেতরে ভেতরে কাঁপে। এই গ্রামের বাতাসটুকু ব্যাগে ভরে নিতে ইচ্ছে করছে। ঢাকায় গিয়ে আবার দম বন্ধ লাগবে মনে হয়। অভি হেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, সমস্যা তোর দমের না রে রুহি, তোর মনের অসুখ। শহরের দিকে মনটা তোর হাঁটতে চায় না। ঠিক ধরেছি তো? রুহি কিছু বলল না। পায়ে জুতো খুঁজতে খুঁজতেই হঠাৎ শাদির কণ্ঠ। রুহির চুলে যদি মেঘলা বিকেলের একটু একটু বৃষ্টি না পড়ে, তাহলে বুঝি গ্রামের প্রেমটা অসম্পূর্ণ থেকে যাবে। রুহি এক ভ্রু তোলার ভঙ্গিতে তাকিয়ে বলল, আপনার কবিতার বই শেষ হলে আমার ব্যাগটা একটু ধরবেন প্লিজ। মারির পাশে দাঁড়িয়ে মুখ চেপে হেসে ফিসফিস করে বলল, ভাইরে ভাই, ব্যাগ তো ধরবি। রুহির মনটা কবে ধরবি? শাদি চোখ মেলে তাকিয়ে থাকে রুহির দিকে। মেয়েটা মাথা নিচু করে জুতো পরে নিচ্ছে তখন। শাদি কিছু গলায় বলল, মন ধরা তো সহজ না মারিদ, কিন্তু চেষ্টা করছে। একটু থেমে আবার বলল, গলার সুরে অদ্ভুত আত্মবিশ্বাস। চেষ্টা করছি ঠিকই, ইনশাল্লাহ। যেদিন সফল হব সেদিন তুই দেখবি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা তোর সামনে দাঁড়িয়ে থাকবে। দূরে রিকশার ঘন্টা বাজে, পাখিরা ডাকে। সকালের রোদ খানিকটা তাপ ছড়াতে শুরু করেছে, কিন্তু এই ব্যস্ততার মাঝে একটা অদৃশ্য ভার যেন জমাট বেঁধে আছে সবার ভেতরে। শহরের দিকে ফেরার প্রস্তুতি চলছে, অথচ মনে হয় কেউই পুরোপুরি যেতে প্রস্তুত না। বিন্দুর চোখ মুখ লাল, ক্লান্ত, কাদাকাদি। হাজেরা বেগমকে জড়িয়ে ধরে এতক্ষণ কান্না করেছে, এখন শুধু গুমড়ে ওঠা। আমি যাব না চাচি, আমি ঢাকায় যাব না। এই এক কথাও ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, কিন্তু তার ইচ্ছের ওপরে আছে অর্ণ। সে বিন্দুর স্বামী, তার সিদ্ধান্তের বাইরে কিছু ভাবার সাহস করে না ফারুকী। তবুও শেষ একটা আশায় সে এসেছিল অর্ণর কাছে। ফারুকী দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, অর্ণ। অর্ণ তখন বিছানায় বসে চুপচাপ লেদারের শুজের ফিতা বাঁধছিল। ডাক শুনে মাথা তোলে, চোখে প্রশ্ন, ঠোঁটে কোনো রিয়াকশন নেই। ফারুকী ঘরে ঢুকে নরম গলায় বললেন, মেয়েটা খুব কান্নাকাটি করছে বাবা। ওকে কি কিছুদিন এখানে রেখে যাওয়া যায় না? আমরা খেয়াল রাখবো। ও চোখে পানি নিয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারছি না। তুমি জানো তো, ও আমাদের কাছে ঠিক নিজের সন্তানের মতো। অর্ণ চটপট কিছুই বলল না, শুধু ফিতা বাঁধা হাত দুটো থেমে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে গম্ভীর কণ্ঠে বলল, এখানে থাকাটা ওর জন্য নিরাপদ না। ফারুকী বুঝলেন অর্ণ বিন্দুকে রেখে যেতে চান না, কিন্তু জানেন এই মুহূর্তে সিদ্ধান্ত বদলানো কঠিন। চুপ করে একবার তাকালেন ছেলের দিকে, তারপর বললেন, আমরা খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। তুমি ভেবে দেখো, এই মুহূর্তে ওকে কোনো চিন্তা ঠিক নয়। এই বলে বেরিয়ে গেলেন ঘর থেকে। দরজার পাশে দাঁড়িয়েছিল বিন্দু। জানালার পর্দা ধরে অর্ণর গলা শুনেই কেঁপে উঠল সে। অর্ণ কাছে এসে শীতল শান্ত গলায় বলল, এখানে থাকতে চাস? বিন্দুর দৃষ্টি নিচু, ঠোঁট চেপে ধরেছে। অর্ণ কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তুই কি ভয় পাচ্ছিস আমাকে, নাকি ঢাকা যেতে? বিন্দু চিবুক ঠেকিয়ে মাথা নামিয়ে আন মনে বলল। হুম। অর্ণ ঠোঁটের কোণে হালকা ব্যঙ্গ হাসি টেনে এগিয়ে এলো একটু। অভিনন্দন চড়ুই,
তোমার সেই ভয় পাওয়াটা খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। রাখছি এখানে, কিন্তু মনে রাখিস যে কোনো মুহূর্তে মুড চেঞ্জ হতে পারে আর আমি চলে আসতে পারি। বিন্দু থ হয়ে যায়, কিছু বলতে গিয়ে থেমে যায়। অর্ণর দৃষ্টিতে যেন এমন কিছু ছিল যেটা বলে না, শুধু বোঝায়। গাড়ি এসে দাঁড়ায় উঠোনে, সবাই ব্যস্ত, বিদায়ের ব্যাকুলতা চারিদিকে। অর্ণ সবার শেষে দরজার ধারে দাঁড়িয়ে শুধু বলল, সাবধানে থাকবি। তুই না থাকলে এই সব কিছুই আমার একটা বিরাট শূন্যতা। তুই জানিস না তুই আমার জন্য কি। সবটা ছিল দৃঢ় কিন্তু কঠিন না, যেন একরকম চুপচাপ ঘিরে রাখা। তারপর ধীর পায়ে পিছন ফিরে চলে যায় অর্ণ। রুহি এগিয়ে এসে জড়িয়ে ধরলো বিন্দুকে। সাবধানে থাকিস ফুল, তাড়াতাড়ি ফিরে আসিস ঢাকা। তোকে ছাড়া আমার কেমন খালি খালি লাগে। আমি অপেক্ষা করব তোর জন্য। কথা দে, আসবি তুই। বিন্দু কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সে জানে এই বিদায়টা চিরকালীন হতে পারে, জানে ফিরবে না। চোখে জল নামছে না, কিন্তু বুকের ভেতর কেমন হাহাকার। গাড়ি চলতে শুরু করলো, ধুলোয় পরত উঠোনে পড়ে। বিন্দু দরজার আড়াল থেকে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো অর্ণ একবার পিছনে ফিরে তাকালো। দৃষ্টিটা ঠিক ধরা গেল না, কিন্তু সে যেন জানে এই ফিরে তাকানোটা তার জন্যেই ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দেওয়া লাল ঠোঁট ছুঁয়ে মৃদু হাসে মিথিলা। কাঁধ পর্যন্ত একটুখানি কেশ গাল ছুঁয়ে নামছে। ফিনফিনে পাতলা শার্টের বোতাম খোলা, দুটো ফর্সা বুকের রেখা স্পষ্ট। মনের সুখে গুনগুন করে গান গাইছে। অর্ণ শেখ বাড়িতে এসেই ওকে তার রুমে ডেকেছে। এর চেয়ে খুশি আর কিছু আছে? মনে মনে একটি চিন্তা, আজ না পারলে কখনোই না। অর্ণ নিজে যেহেতু তার রুমে ডেকেছে, আজ তাকে যে করেই হোক অর্ণকে বাঁধতেই হবে। মিথিলা আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ তুমি তাকাবে অর্ণব। আজ আমি তোমার পৃথিবীর কেন্দ্র হয়ে উঠব। কোনো বিন্দু, কোনো নারী, কেউই থাকবে না তোমার আমার মাঝখানে। সে হেলে দুলে হাঁটে অর্ণের রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে আর একবার পরখ করে হালকা করাঘাত করে বন্ধ দরজায়। মে আই কাম ইন অর্ণ? সঙ্গে সঙ্গে ভেতর থেকে অর্ণর ঠান্ডা গলা শোনা যায়। ইয়েস। মিথিলা ঝটপট ঢুকে পড়ে রুমে। অর্ণ তখন জানালার পাশে রকিং চেয়ারে বসে রয়েছে। তার দৃষ্টি জানালার থাই গলিয়ে বাইরে, কাঁধ পেছন দিকে। মিথিলা নিশ্চিন্ত। অর্ণ বুঝি বুঝতে পারছে না তার সাজানো রূপের বিস্ফোরণ। মিথিলা ভেবেছে অর্ণ তাকাবে, কিন্তু অর্ণ তাকাই না, এক পলকও না। মিথিলা এগোতে এগোতে হাস্য উজ্জ্বল কণ্ঠস্বরে বলে, তুমি আমাকে এখানে একা ডেকেছো? ভাবতেই পারিনি একটা সেকেন্ডের জন্য হলেও তুমি বুঝেছো আমি কত বছর ধরে তোমার দিকে তাকিয়ে থেকেছি। অর্ণ এবার মাথা তোলে, চোখে এক ধরনের তীক্ষ্ণতা, তাচ্ছিল্য। শব্দ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য হেসে বজ্রকাম্যের রাশভারী গলায় বলল, হ্যাঁ, ডাকতেই হলো। অনেকদিন ধরে একটা হিসাব নিকাশ বাকি ছিল, বুঝলি। ভাবলাম ঝুলিয়ে রেখে লাভ কি। সত্যি তুমি আমাকে আপন করে নেবে অর্ণ? আই এম সো হ্যাপি। চোখ চকচক করছে মিথিলার। এত বছরের অমূল্য সাধনা সাধন করতে যাচ্ছে যে। অর্ণর ঠোঁটে বাঁকা হাসি। মিথিলা লাফিয়ে উঠল খুশিতে, ছটফট গলায় বলল, তুমি জানো এই শহরে কত মেয়ে তোমাকে চায়, কিন্তু আমি একমাত্র যে তোমাকে পাগলের মতো চাই। আমি জানি তোমার চোখ কিসে আটকে যায়, আমাকে, আমার চোখে, আমার গলায়, আমার গন্ধে। অর্ণ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক নির্লিপ্ত রাগ, অথচ মুখে কোনো ভাব নেই। অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে নির্মম ঠান্ডা গলায় বলল, ভালোবাসা তোর কাছে কি? মিথিলার মনটা নেচে উঠল। অর্ণ আজ তার সাথে ভালোবাসার কথা বলছে। মিথিলা গদগদ কণ্ঠে বলল, আমার কাছে ভালোবাসা মানেই তো তুমি অর্ণ। আমার মন, আমার দেহ, সবটা জুড়ে শুধু তুমি। মিথিলা এগিয়ে আসে, হাত বাড়িয়ে অর্ণের বুক ছুঁতে চায়। মুহূর্তেই অর্ণর চোখ রাঙা হয়ে যায়। এক সেকেন্ডে অর্ণ খপ করে তার হাত শক্ত করে চেপে পেছন মুচড়ে ধরে। চোখে আগুন চোয়ালো, কঠিন মুখ থমথমে। মিথিলা কোকিয়ে উঠল ব্যথায়। অর্ণ হিড়হিড় করে বলল, এই দুঃসাহস ভুলেও করবি না।
তোর এই নোংরা স্পর্শ আমার শরীরের 1 ইঞ্চি ছুঁড়ে এখানেই পুঁতে দেব। তুই বুঝতেই পারছিস না আজ কোথায় দাঁড়িয়ে আছিস। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না অর্ণ। আমি তো শুধু ভালোবেসেছি। মিথিলার কথা শুনে অর্ণ তাচ্ছিল্য করে দাঁত চেপে বলে, ভালোবাসা? এটাকে তুই ভালোবাসা বলিস? তুই চেয়েছিলি আমি তোর দেহে আটকা পড়ি, তোর সাজানো শরীরই ফাঁদে, আর তারপর একটা বিয়ে, একটা নাম, একচেটিয়া সম্পত্তি, এভাবেই ফাঁসিয়েছিলি তুর্যকে। তুর্যর কথা শুনতেই ঘাবড়ে গেল মিথিলা। তুর্যের কথা অর্ণ কিভাবে জানলো? তুর্য বলেছে? মিথিলা কাপা কণ্ঠে বলে, এসব মিথ্যা কথা। তুমি ভুল ভাবছো আমাকে। আমি অর্ণ কপাল কুঁচকে জিজ্ঞেস করে, মিথ্যা? আমাকে ভালোবাসিস মিথ্যা, নাকি তুর্যর বেডে গিয়েছিলি সেটা? অর্ণর মুখে অপ্রত্যাশিত কথা শুনে চমকে ওঠে মিথিলা। অর্ণ ওর হাতটা ছুঁড়ে সরিয়ে দেয়। মিথিলা খানিকটা পিছনে যায়, কিন্তু থেমে যায় না। আর এক ধাপ এগিয়ে বলে, হ্যাঁ, আমি ভুল করেছি, বাট আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে চাই, তুমি আমার সব। তুমি না বললে আমি মরেও যাব। এইবার অর্ণ হাঁটছে মিথিলার দিকে। ধীরে ধীরে যেন প্রতিটি পদক্ষেপ আগুনে ঝলসে উঠছে। সে ঘৃণা ভরা চোখে তাকায়। তার গলা ধাতব কঠিন। মর, দরকার হলে এখানেই মরে যা। মিথিলা যেন পাগল হয়ে উঠল। আচমকা অর্ণর সামনে দাঁড়িয়ে মিথিলা হঠাৎ হাত বাড়িয়ে অর্ণর বুকে ছুঁয়ে দেয়। কেন ভালোবাসবে না আমাকে? কি নেই আমার? কি চাই তোমার বলো? তুমি যদি একবার, শুধু একবার আমার স্পর্শ করো অর্ণ, তুমি নিজেও বুঝবে না কবে আমি তোমার হয়ে গেছি। আমি তোমার জন্য সব করতে পারি, মরতে পারি, মারতেও পারি। প্রয়োজনে তোমাকে খুশি করার জন্য তোমার সাথে সে করতে পারি। আহ, বাকিটুকু বলার আগেই ঠাস ঠাস শব্দধ্বনি তুলল নিস্তব্ধ কক্ষে। পরপর শক্ত হাতের থাপ্পড় খেয়ে মাথা ঘুরে উঠল মিথিলার। ঠাস করে ছিটকে পড়ে ফ্লোরে। চোখের সামনে যেন আধার দেখছে সব। কানে কেমন ছিছি করে চলেছে। কিছু বুঝে ওঠার আগেই গলায় তীব্র ব্যথায় ছটফট করে উঠল মেয়েটি। অর্ণর চোখে আগুন যেন পুড়িয়ে ভস্ম করে দিবে মিথিলা নামের এক কীটকে। অর্ণ দৃঢ় হাতে মিথিলার গলা চেপে ধরে হিংস্র গলায় শুধালো, তোর মতো মেয়ে শেখ নওফিল অর্ণর ভালোবাসা তো বহুদূর, ঘৃণারও যোগ্য না। মরতে চেয়েছিলি না? মরে যা, কিন্তু আমার জীবনে আর 1 সেকেন্ডের জন্য তোর মতো বিকৃত, লোভী, বিকারগ্রস্ত মানুষকে সহ্য করব না। অনেকবার ছেড়ে দিয়েছি। আমি যদি আজ কিছু না বলি, তবে কাল তুই অন্য কাউকে এমন করেই ফাঁদে ফেলবি। তোর এই গ্ল্যামার, এই অভিনয়, এই আত্মপ্রেম, জাস্ট আই হেট ইউ। অর্ণ থাবা মেরে মিথিলাকে টেনে হিঁচড়ে লিভিং রুমের ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর গর্জন ছুঁড়ে দেয় যেন পুরো ঘর জুড়ে। ঝুমা! অর্ণর গর্জনে পুরো শেখ বাড়িটাই যেন কেঁপে উঠল। ঝুমা হন্তদন্ত হয়ে ছুটে এলো পিছু পিছু। বাকিদেরও আসতে দেখা গেল। ঝুমা ভয়ে ভয়ে অর্ণর সামনে দাঁড়াতেই অর্ণ আদেশ ছুঁড়ে বলল, 5 মিনিটের মধ্যে এই মেয়েটির ব্যাগ গুছিয়ে মেয়েটিকে সহ বাড়ির বাইরে ফেলে আসবি। মিথিলার কান বেয়ে গড়িয়ে পড়ছে লোহিত লাহু। হেনা খান মেয়েকে আগলে ধরে ধমক দিয়ে বলল, এসব কেমন বিহেভিয়ার অর্ণ? অর্ণর থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। রাসেল খান কিছু বলতে নিলে অভি অগোচরে আটকে দেয়। সাজ্জাদ রেজা ললাটে ভাঁজ করে অর্ণর দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, কি হয়েছে অর্ণ? এত রেগে আছো কেন? আজকের পর যদি এই মেয়েটা এই বাড়িতে থাকে, আমি অর্ণ এই শেখ বাড়ি আজীবনের জন্য বয়কট করব। অর্ণ হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজ্জাদ রেজা এবং মীরা চমকে উঠে অর্ণের কঠিন সিদ্ধান্তে। মিথিলা দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। চোখ ছলছল, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা নেই। চুপচাপ লজ্জায়, ঘৃণায়, অপমানে মাথা নিচু করে বসে থাকে। তার লাল লিপস্টিক ঠোঁটে রয়ে যায়, কিন্তু আর কোনো মোহ নেই সেই ঠোঁটে। সন্ধ্যার আগেই ওই ক্ষণিক সময়টা যেন দিনরাতের মাঝখানে আটকে থাকা এক শ্বাসরুদ্ধকর নিঃশ্বাস। হালকা মেঘ, নরম রোদ আর বাতাসে কেমন যেন একটা অজানা শূন্যতা। ঘরের ভেতর বাইরে টুকটাক শব্দ, জুতো পরার, ব্যাগ গোছানোর, কারো চুপি চুপি দীর্ঘশ্বাস ফেলার। বিদায়ের হাওয়া ছুঁয়ে যাচ্ছে গায়ে, চোখে আর মনেও।
বিন্দু মেহেদির খোঁজে এসে দেখলো মেহেদি পরিপাটি হয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত। বিন্দু অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছিস? মেহেদি তাকালো না, ব্যাগ গোছাতে গোছাতে শান্ত গলায় বলল। ঢাকা যাচ্ছি। বৃষ্টি রেডি হয়েছে? বিন্দু কপাল কুঁচকে এলো, মেহেদিও আজকে ঢাকা চলে যাবে, কই জানতো না তো সে। বিন্দু মন খারাপ করে মেহেদির সামনে খাটে বসে বলে, তোরাও আজ চলে যাবি কেন? আর 2 দিন থেকে জানা। মেহেদি এবার আস্তে ধীরে চোখ তুলে তাকালো। মেহেদির নিষ্প্রাণ দৃষ্টি দেখে বুকটা ধক করে উঠল বিন্দুর। অস্থির হলো বিন্দু। মেহেদি, কি হয়েছে তোর? প্লিজ বল না। তুই না সবসময় বলিস বন্ধুদের মাঝে কিছু লুকাতে হয় না। বল না ভাই, তোর কি হয়েছে? মেহেদি কিছু বলল না। আকস্মিক বিন্দুকে জড়িয়ে ধরলো, এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো যেন ছেড়ে দিলেই বিন্দু পালিয়ে যাবে। আচমকা মেহেদির এমন কাণ্ডে চমকায় থমকায় বিন্দু, প্রতিক্রিয়াহীন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ কাঁধে উষ্ণ গরম কিছু অনুভব করতেই পুনরায় চমকায় বিন্দু। তড়িঘড়ি করে হাত রাখে মেহেদির পিঠে, কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? আমি কিন্তু ভয় পাচ্ছি মেহেদি, দয়া করে বল তোর কি হয়েছে। মেহেদি চট করে বিন্দুকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলে। এটা সে কি করে ফেললো? মেহেদির বুকের ভেতর কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে এই দেখাই তাদের শেষ দেখা, এখান থেকেই তাদের পথ আলাদা। আর কোনোদিনই পাবে না বিন্দুকে। বিন্দু ওর কাঁধ ঝাঁকিয়ে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে, কি হয়েছে? মেহেদি নিজেকে সামলে ঠোঁটের করে হাসি ফুটিয়ে বলে, সরি রুহির ফুল, আমি কোনো খারাপ অ্যাটেনশন নিয়ে তোকে জড়িয়ে ধরিনি, বিশ্বাস কর। বিন্দু এমনিতেও কিছু মনে করেনি। সে জানে মেহেদি কেমন, তাই মেহেদির কথায় গুরুত্ব না দিয়ে থমথমে গলায় বলল, লুকাচ্ছিস তুই? সত্যিটা জানতে চাই আমি। মেহেদি ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল, আরে তেমন কিছু না, আসলে তোকে ছেড়ে কেন জানি যেতে ইচ্ছে করছে না। বিন্দু সন্দেহ চোখে তাকিয়ে আছে। মেহেদি মেয়েটির মাথায় টোকা দিয়ে বলল, ছোট মাথায় এত চাপ নিতে হবে না। ভাবছি সামনে অডিশনে নাম দেব, তাই তোকে দিয়ে একটু প্র্যাকটিস করিয়ে নিজের অভিজ্ঞতা দেখলাম। ততক্ষণে বৃষ্টি একদম রেডি হয়ে আসে। বিন্দু মন খারাপ করে বলল, আজকেই যেতে হবে? কাল যাস? সন্ধ্যা 7টার বাসের টিকিট কাটা, আজকে যেতেই হবে। আজকে যখন যাবি সিদ্ধান্ত নিয়েছিস, তাহলে রুহিদের সঙ্গে চলে যেতি। মেহেদি এই প্রসঙ্গে কথা এড়িয়ে গিয়ে বলল, ভালো থাক, জীবনে অনেক সুখী হ। আসছি, নিজের খেয়াল রাখিস। বৃষ্টি ভেজা চোখে বিদায় নিল। মেয়েটি বুঝতেই পারছে না হঠাৎ মেহেদির কি হলো। তারা তো বাড়ি থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে এসেছিল, অথচ দুইও থাকতে পারলো না। বিন্দুর এমন শোকের সঙ্গ হতেই পারলো না। তাহলে এত দূরে এসেই বা কি হলো? কথাটা বলতেই যেই ধমক খেয়েছে, বেচারি মুখ গোমরা করে চুপচাপ রেডি হয়েছে। হাজেরা বেগম ফারুকের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল ওরা। বিন্দু পিছু পিছু অনেকটা পথ এগিয়ে দিল। এখান থেকে অটোরিকশায় চড়ে বাস স্ট্যান্ডে যেতে হবে। বিন্দু দাঁড়িয়ে রইল যতক্ষণ পর্যন্ত অটোরিকশা দেখা গেল। বৃষ্টি মেহেদি দূর থেকে হাত ইশারায় বাই জানিয়ে মিলিয়ে গেল। বিন্দুর কেন যেন মনে হচ্ছে মেহেদি কিছু একটা লুকাচ্ছে। ভীষণ মন খারাপ লাগছে বিন্দুর। মণিমুক্তার সাথে বাড়ির পথে হাঁটলো। গ্রাম থেকে দূরের হাইওয়েতে ওঠার পর মেহেদি মাথায় হেডফোন লাগিয়ে বসেছিল। বৃষ্টি জানালার পাশে বসে হালকা ঘুমিয়ে পড়েছিল। বাসের ভেতর লোক ভর্তি, বাতাসে এক ধরনের অলস ক্লান্তি। ঠিক তখনই একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে উঠল চলন্ত বাস। চমকে উঠল বৃষ্টি সহ সব যাত্রী। চোখের পলকে বাস থেমে গেল রাস্তার মাঝখানে। হেলপার হাঁক ছেড়ে ঘোষণা দিল বিরক্ত স্বরে, রাত তখন 9টার ঘরে। সামনে পেছনে কোনো আলো নেই, অন্ধকার যেন গা ঘেঁষে এসেছে। বৃষ্টি একটু ভয় পেয়ে ফিসফিস করে বলল, আরো তো অনেক দূর বাকি, এখন কি করব? চারপাশ দেখে বিরক্ত হয়ে বলল, এক কাজ করি, সামনে যে দোকানগুলো ছিল সেখানে যাই, দেখি কেউ হেল্প করতে পারে কিনা। দুজনে ব্যাগ নিয়ে নেমে পড়ল। গাড়ির অনেক যাত্রী যে যার মতো করে নেমে পড়ল। স্থানটা একটা জনমানবহীন এলাকা, বাড়ি ঘরগুলো দূর দূরান্তে। আধা কিলোমিটার হাঁটার পর দেখা গেল একটা
ছোট্ট বাজারের মতো জায়গা, সব দোকান প্রায় বন্ধ, শুধু একটা চায়ের দোকান খোলা। বৃষ্টি আর মেহেদি এগিয়ে গেল দোকানের সামনে। মেহেদি নম্র গলায় বলল, চাচা, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের গাড়িটা মাঝপথেই নষ্ট হয়ে গেছে। আজকে রাতের জন্য আমাদের থাকার জন্য একটা স্থান দিতে পারবেন? চায়ের দোকানদার আশেপাশে তাকিয়ে বলল, ওই দিকের বাসার দরজা নক করে দেখতে পারেন। মোতাহেরা বেগম একা থাকেন, ভালো মানুষ। রাতে মেয়েরা আশ্রয় চাইলেই ফিরায় না। ওরা তেমনই করলো, সেদিকে এগিয়ে গেল। দোকানদার লোকটা কেমন করে যেন তাকিয়ে রইল। একটুখানি হাঁটার পরেই একটা ঝুপড়ি ঘরের দেখা মিলল। দরজা নক করতেই দরজার ওপাশ থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। মেহেদি নম্র গলায় বলল, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের গাড়িটা মাঝপথেই নষ্ট হয়ে গেছে। আজকে রাতের জন্য একটু জায়গা দিবেন চাচি? এই রাতে একসাথে তোমরা কি সম্পর্ক? ভদ্র মহিলা ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করলো। বৃষ্টি কিছু বলতে যাবে, মেহেদি বলে উঠল, চাচা তো ভাই বোন। গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। এখানে একটু জায়গা হবে? মহিলা একটু কাঁধ উঁচু করলেন, মুখে সন্দেহ। আজকাল এমন গল্প অনেক শুনি। ঠিক আছে, ভেতরে আসো। ওরা কৃতজ্ঞ হয়ে মাথা নোয়ালো। সঙ্গে বৃষ্টি আছে দেখে রাত বিরেতে আশ্রয় খুঁজতে হলো। মেহেদি একা থাকলে যে কোনো ভাবেই চলে যেত ঢাকায়। রাত 11টা বাজে। হঠাৎ বাইরে অনেকগুলো গলার চেঁচামেচি। ভদ্র মহিলা দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল 6-7 জন লোক। বাড়ির এক আত্মীয় এসে বলল, মোতাহেরা খালা, তুমি নাকি দুজন অচেনা ছেলে মেয়েকে একসাথে থাকতে দিয়েছো। এই কাজ করে লোকদের থেকে টাকা কামাও, তাই না? না তেড়ে ফুঁড়ে উঠলেন। চুপ কর, ওরা ভাই বোন বলে বিপদে পড়ে এসেছে। কিন্তু তখনই পাড়ার আরো 2-3 জন জড়ো হয়ে গেল। কেউ ফোনে ভিডিও করতে লাগলো, কেউ ফিসফিস করে কুৎসা ছড়াতে। সেই দোকানদার কেউ দেখা গেল ভিডিও করতে দেখে বৃষ্টি ভয়ে মেহেদির পিছনে লুকিয়ে পড়ল। মেহেদি ওকে আগলে ধরে রাগ গলায় বলল, এইসব কি ধরনের অসভ্যতা? ভিডিও করা বন্ধ করুন আপনারা। ছেড়ি নিয়ে আকাম করতে আসবা আর মানুষ জানাতে লজ্জা পাও? ভেতর থেকে কেউ একজন বলে উঠল। চমকে উঠল বৃষ্টি আর মেহেদি। ঘৃণায় শরীর দুলে উঠল বৃষ্টির। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল ওদের। মেহেদি ফের রাগী গলায় বলল, কারো সম্পর্কে না জেনে শুনে বাজে মন্তব্য করছেন কেন? ভাই বোন আমরা, কোনো অন্যায় করিনি, তাই ভিডিও করা বন্ধ করুন। ধরা খাওয়ার পর সবাই ভাই বোন হয়ে যায়। ফষ্টি নষ্টি করতে আসো মেয়ে নিয়ে। এই, তোর বাপের ফোন নাম্বার দাও। মেহেদি কিছুটা ঘাবড়ে গেল এবার। তারা যে মাকড়সার জালে আটকা পড়ে গেছে বেশ বুঝতে পারছে। এমনিতেই পরিবার থেকে তাদের এত দূর আসতে দিতে চাইছিল না। তাছাড়া মেহেদির বাবা চাচারা স্বনামধন্য লোক, এসব জানাজানি হলে তাদের সম্মানে দাগ লাগবে, যেটা মেহেদি চাই না। মেহেদি লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখুন, আপনারা আমাকে বিশ্বাস করুন, আমরা খুব বিপদে পড়েছি। আমাদের গাড়িটা মাঝপথেই নষ্ট হয়ে গেছে। আজকের রাতের জন্য থাকার জন্য একটা স্থানের জন্য এখানে এসেছি মাত্র, আর কিছুই না। কেউ শোনে না মেহেদির কথা। মুহূর্তেই একটা হইচই পড়ে যায় এলাকায়। দুজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে উঠেছে মোতাহেরা ঘরে। এলাকার মেম্বার আসে। সে গভীর চোখে পরখ করে ওদের। দেখে শুনে ভদ্র পরিবারের ছেলে মেয়েই মনে হয়, তাই সে সবাইকে ভিডিও অফ করতে আদেশ দেন। একজন জিজ্ঞেস করলো, এদের এখন কি করবেন মেম্বার সাহেব? কাজী ডেকে বিয়ে পড়িয়ে দাও। বিয়ে? চমকে উঠল দুজনেই। ভয়ে জড়সড় হয়ে বসে থাকা বৃষ্টি ফুপিয়ে উঠল হঠাৎ। গলা চেপে কান্না আটকানোর চেষ্টা করেও পারল না। মেহেদি যেন কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। ঠোঁট কাঁপছে তার, বুকের ভিতরটা ধসে পড়ছে। এই অসম্ভব, অসম্ভব। সে হঠাৎই উঠে দাঁড়ালো, হাত জোর করে কারো কাছে না, যেন এই পরিস্থিতির কাছে মিনতি জানালো। আমরা সত্যিই ভাই বোন। আচ্ছা প্লিজ, আপনি আমার মায়ের সঙ্গে একবার কথা বলুন। কিন্তু কে শোনে কার কথা? এই গ্রামে এমন কত কিছু দেখেছে তারা। শহরের ছেলে মেয়েদের চালচলন মানেই তো সন্দেহ। প্রায় তখন মধ্যরাত, কারো দেরি নেই। কাজে এসে গেছে, বই খাতা খুলে সামনে বসে আছে। বৃষ্টি স্তব্ধ, চোখ যেন জলশূন্য একটা পাথর। কাজী তাড়া দিচ্ছে বারবার। মেয়ে
কবুল বলো, সময় নষ্ট করো না। কিন্তু বৃষ্টি চুপ। ওর মুখে শব্দ নেই, ওর চোখে আলো নেই। চারপাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে গালিগালাজ, কুৎসিত ভাষা, অশ্রাব্য মন্তব্য। শেষমেশ সমস্ত মানসিক যন্ত্রণা গলায় আটকে গিয়ে ফেটে পড়ে। কবুল বলেই মুখে 2 হাত চেপে কাঁপতে কাঁপতে দুকড়ে কেঁদে ওঠে বৃষ্টি। মেহেদি শক্ত হয়ে বসে আছে, চোখ মুখ আগুনের মতো লাল। দাঁত চেপে রাখা রাগ আর অপমান তাকে শ্বাস নিতে দিচ্ছে না। কাঠির গলা আবার পাচ্ছে। ছেলে কবুল বলো। পাশ থেকে এক লোক নাক সিটকে বলে ওঠে, মাইয়ারে নিয়ে যখন রাত কাটান তখন মজা লাগে? মায়েরে নিয়ে যখন রাত কাটান তখন মজা লাগে? এখন বিয়ে করতে গেলেই নাটক। মেহেদির দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তার সামনে ভেসে ওঠে বিন্দুর মুখ, সেই স্নিগ্ধ চোখ ছোড়া সেদিনের বৃষ্টি ভেজা সন্ধ্যা। বিন্দুর হাসি, তার নিঃশব্দ ভালোবাসা। চোখ বন্ধ করে বহু কষ্টেই জড়িয়ে ধরা একটি মাত্র শব্দ উচ্চারণ করলো সে। কবুল। ভোরের নীরবতা ভাঙছে না, আকাশও যেন ক্লান্ত। অন্ধকারের ছায়া পড়েছে গভীরে, শীতল হাওয়া গায়ে ছুঁয়ে গেছে। কিন্তু শীতলা নয়, বরং এক টুকরো বিষাদ বয়ে নিয়ে এসেছে। অম্বরে তলিয়ে থাকা সূর্যও যেন লজ্জায় লুকিয়ে যায়। পাখির গান নেই, শুধুই একটা স্তব্ধ ফাঁকা, যেখানে শব্দগুলো বিষাক্ত বিষ হয়ে জমে। ভেজা মাটির গন্ধে মিশে আছে তীব্র বিষণ্ণতা। একটুখানি আশা মুছে গেছে বৃষ্টির জলধারায়। শুধু অবশিষ্ট আছে এক দীর্ঘশ্বাস, যা ভোরকে করে দিয়েছে বিষাক্ত বিষণ্ণ। চোখে জমে থাকা জল ফোটার মতো, বিষাদের এক ধরনের নীরব প্রতীক। ভোরের আলো যেন বলছে, গাড়ির জানালায় ঝাপসা আলো পড়ে বৃষ্টির মুখে। ফুলে ওঠা চোখ, কান্নায় ভেজা গাল, ক্লান্তির ছায়া ছড়ানো ঠোঁটের কোণে একটা নিঃশব্দ অভিমান। মাথা গাড়ির সিটে হেলানো, যেন কিছুতেই আর সোজা হয়ে বসার শক্তিটুকুও নেই। ভেতরে ভেতরে এক অস্থির তোলপাড় নিজেকে প্রশ্ন করছে, এটা কি তার জীবনের প্রাপ্য ছিল? এই সম্পর্কে কোনো অনুভব নেই, নেই কোনো স্বপ্ন। ভালোবাসা তো বহুদূর, অথচ বাস্তবতা তাকে এমন কিছুতে বেঁধে ফেলেছে যার ভিতর সে নিজেকে খুঁজে পাচ্ছে না। পাশে বসা মেহেদির মুখে যেন সময় থেমে গেছে। চোখে না আছে কোনো অভিব্যক্তি, না আছে অনুতাপ, না প্রতিবাদ। শুধু এক শূন্য দৃষ্টি তাকিয়ে আছে সামনের সিটের দিকে। ভেতরে কি চলেছে কে জানে? হয়তো কিছুই না, হয়তো সেও কিছু বোঝার মতো অবস্থায় নেই। শব্দহীনভাবে একসাথে থাকা দুজন মানুষ, যাদের মাঝখানে নীরবতার দেওয়াল এতটাই পুরু হয়ে গেছে যে সেখানে শব্দ ফোটে না, শুধু চুপচাপ জমে থাকা নিঃশ্বাস। গাড়ির ভেতরটা যেন একটা স্যাঁতসেঁতে সব ঘর, জীবিত মানুষ 2 জন, অথচ অনুভবহীন, নিস্তব্ধ। শহরের সকালগুলো কেমন যেন একরকম। নতুন দিনের সূর্য ওঠে, কিন্তু আলোর আগেই জেগে ওঠে ব্যস্ততা। গলির মোড়ে চাওয়ালার হাত, অফিসগামী মানুষের চোখে গুমহীন ক্লান্তির ছাপ। রিক্সা, বাইক, বাস, সব যেন এক অদৃশ্য প্রতিযোগিতার দৌড়ে। হাতে ফাইল, চোখে দুশ্চিন্তা, মুখে নিঃশব্দ অভ্যস্ততা। কেউ ছুটছে জীবন জীবিকার তাগিদে, কেউ আজও বয়ে বেড়াচ্ছে আগের রাতের ঝগড়ার জল। ফুটপাতের এক কোণে স্কুল ব্যাগ কোলে বসে থাকা ছোট্ট মেয়েটি আর তার মায়ের হাতে এক গাদা ফুল। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে হাত জোড়ে প্রার্থনার মতো বিক্রি করে চলে তারা। বিলবোর্ডে সাজানো হাসি মুখ, আর শহরের রাস্তায় হাঁটে তারা, যারা প্রতিদিন কিছু না কিছু হারায়, তবু আবারও বাঁচে। এই শহরে সকাল মানে শুধুই নতুন সূর্য নয়, এ যেন আগের দিনের অসমাপ্ত ক্লান্তিকে টেনে নিয়ে চলার আর একটা দিন। আসবো। কফির কাপ হাতে মীরা দাঁড়িয়ে আছে অর্ণর দরজার সম্মুখে। দরজায় হালকা করাঘাত করতেই ভেতর থেকে গম্ভীর গলা ভেসে আসে, আসুন। মীরা থমথমে মুখে ঘরে প্রবেশ করলেন। অর্ণ কালো ট্রাউজার আর টি শার্টে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ব্যাকব্রাশ করছে। ঠোঁটে হালকা ব্যঙ্গ হাসি, চোখে ঠান্ডা তীক্ষ্ণতা। মিসেস শেখ, আমার রুমে? স্বপ্ন দেখছি না তো? মীরা সেই তির্যক হাসিটা দাঁত চেপে গিলে ফেললেন। এই রুম তার অপরিচিত নয় ঠিকই, তবে খুব কমই এসেছেন। অর্ণ কখনোই অতিরিক্ত সৌজন্যে বিশ্বাসী ছিল না।
তিনি কাপটা টেবিলে রেখে সোফায় বসে পড়লেন। অর্ণর চোখে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে তো কথা আছে আমার। অর্ণ গম্ভীর স্বরে শুধালো, তা বুঝতেই পারছি, এত কষ্ট করে এসেছেন, যা বলতে এসেছেন বলেই ফেলুন। মীরা লম্বা নিঃশ্বাস টেনে বলল, এতদিন গ্রামে ছিলাম, শোকের মধ্যে, তোমার সাথে কথা বলা হয়নি। তোমার আর বিন্দুর বিয়েটা যেভাবে হয়েছে, ও কিছু জানার আগেই আমি চাই তুমি এই বিয়েটা ভেঙে দাও। অর্ণর হয়তো রেগে যাবার কথা ছিল, তবে সে রাগ করলো না, যেন সে প্রস্তুত ছিল আগে থেকেই। অর্ণর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সুর টেনে বলল সে, হোয়াটস ইউর প্রবলেম মিসেস শেখ? মেয়ের জামাই পছন্দ হয়নি? হেয়ালি করলো অর্ণ। তুমি আমার ছেলে হয়ে থাকো, তাতেই ভালো, কিন্তু আমার বিন্দুর জন্য তুমি ভালো নও, তুমি ঠিক নও। মীরার গলা কাট কাট। অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে চুমুক দিল কফিতে। স্বর নিঃশ্বাস, কিন্তু শব্দে তীক্ষ্ণতা। অর্ণ কণ্ঠে রসিকতা ঢেলে বলল, শাশুড়ি মা, জামাই হিসেবেও আমি কিন্তু একেবারে প্রিমিয়াম ভার্সন। বছরে একটা করে নাতি, উৎসবে বোনাস নাতনি। চাইলে প্ল্যানিং সেভিংস স্কিমও করে দেই। লিস্ট বানিয়ে ফেলার সুযোগ আছে। শুধু একটা শর্ত আছে, জামাইকে ভালোবেসে মাঝে মাঝে পোলাও মাংসটা রাখতে হবে, না হলে সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। তখন আবার বলবেন না আমি আপনার মেয়েকে ভালোবাসি না। শাশুড়ি মা অর্ণর এমন সমর্থন শুনে ভরকে গেল ভদ্র মহিলা। মীরার চোখে জমা হয় বিস্ময়ে অভিভূত। অর্ণ তখনও সেই আগের মতোই ঠান্ডা, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড়। অর্ণর বেফাস কথা শুনে মীরার মুখে যেন তালা পড়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে সামান্য। অর্ণ কখনো রসিকতা তো দূর, ভালো করে দুটো কথাও বলেনি। এমন নয় যে বেয়াদবি করেছে, সবসময় ছিল এড়িয়ে যাওয়া আর গা ছাড়া ভাব। সে কপাল কুঁচকে থমথমে গলায় বলল, কি বললে তুমি? মজা করছো আমার সাথে? তবা তবা শাশুড়ি মা, আপনার সাথে কি মজা করার সম্পর্ক আমার? আপনি তো শাশুড়ি মা, তাই এই স্কিমের অফার আপনাকেই আগে জানানো দরকার ছিল। এখন বলুন, রান্নাঘরে ঢুকছেন না তালা লাগাচ্ছেন? পুনরায় হতবাক হলেন মীরা। গলাটা যেন শুকিয়ে গেছে এবার। এ কোন অর্ণকে দেখছেন তিনি? এই ছেলে প্রিমিয়াম ভার্সন না সোজা হাইটেক পাগল ভার্সন? মীরা এবার এক হাত দিয়ে কপালে চাপ দিয়ে গমগমে গলায় বলল, কিন্তু আমি সিরিয়াসলি বলছি। অর্ণ তখনও সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে। সে এবার গম্ভীর গলায় শুধালো, প্লিজ টেল মি। মীরা একটু চুপ থেকে বলল, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও অর্ণ। আমি তোমার কাছে কখনোই কিছু চাইনি। মা হয়ে ছেলের কাছে আমার একটাই আবদার, তুমি আমার বিন্দুর জীবন থেকে সরে যাও। অর্ণর মুখ বিবর কঠিন হয়ে উঠল, তবুও আর মুখে কিছু বলল না। কফির কাপে চুমুক দিয়ে একটু জানালায় সরে দাঁড়ালো। মীরা চালিয়ে গেল, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, কিন্তু বিন্দু সেও আমার মেয়ে, আর তুমি আমার ছেলে। সৎ ভাই বোনের বিয়ে এই সমাজ মেনে নেবে না। লোকে কুটকছালি করবে, কটূক্তি অপবাদ সব আমার মেয়েকে শুনতে হবে। তুমি যদি ওর ভালো চাও তাহলে ওকে ছেড়ে দাও। অর্ণ ধীরে ধীরে তাকালো। তার চোখে তীক্ষ্ণতা, ঠোঁটের কোণে আবার সেই একরকমের তেরামি হাসি। সে রুক্ষতার সহিত বলল, সমাজ না মেনে নিলে আমার কিছু যায় আসে না। সমাজ আমার জন্য কিছু করে না, আমার স্ত্রীর জন্য করবেও না। মীরা এবার একটু চড়া গলায় বলল, তুমি জেনে বুঝেও এই বিয়েতে জড়িয়েছ অর্ণ, অথচ বিন্দু জানেই না জোর করে চাপিয়ে দেওয়া একটা সম্পর্কের পরিণতি হবে। ভাবতে পারছো? জোর করে চাপিয়ে দেওয়া একটা সম্পর্কের পরিণত হবে ভাবতে পারছো, যেটা শুরুতেই অন্যায় আছে। অর্ণ কফির কাপটা টেবিলে রেখে তার দিকে চেয়ে বজ্র গম্ভীর গলায় বলল, ন্যায় অন্যায় বুঝি না আমি, পরিণত তো বহুদূর। তুমি যা করছো সেটা তো ঠকানোই। একটা মেয়েকে ভালোবাসাহীন মানে তার সম্মতি ছাড়া বিয়ে না। এটা জোর, এটা অন্যায়, এটা ভুল। আর আমি চাই না আমার মেয়ের জীবন এইভাবে ভুলের ওপর দাঁড়াক। মীরার চোখে জল এসে গেল,
কিন্তু কণ্ঠস্বর কাঁপল না বিন্দু মাত্র। অর্ণর ঠান্ডা স্বরে যেন প্রতিটি শব্দ ছুরি হয়ে আঘাত হানছে। অর্ণ ঠান্ডা চোখে একরাশ হালকা ঠাট্টা মিশিয়ে বলল, বরণডালা সাজিয়ে রাখবেন মিসেস শেখ। পুত্রবধূ, সরি, আপনার আদরের মেয়ে বউ ঘরে তোলার জন্য। মীরা মুহূর্তেই স্তব্ধ, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকলেও মনে মনে যেন আগুনে জ্বলছে সে। অর্ণর এতটা ঠান্ডা নির্লিপ্ত ভঙ্গিতে এমন একটা ঘোষণা, অর্ণর সেই আধা মুচকি হাসিটা যেন তার ধৈর্যের শেষ বিন্দু টেনে নিচ্ছে। সে দাঁড়িয়ে উঠে কাপা গলায় চেঁচিয়ে উঠল, খবরদার অর্ণ, আমার মেয়ের দিকে এক চুল হাত বাড়ানোর সাহস যেন ভুলেও না করো। বিন্দু যেন কোনো দিন কোনো পরিস্থিতিতেই না জানতে পারে তোমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল। আমি মরে গেলেও সেটা মেনে নেব না। অর্ণ এবার চেয়ারে হেলান দিয়ে বসে, ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ঝুলিয়ে বলল, সাহস আমার বরাবরই একটু বেশি ছিল মিসেস শেখ। আর হাত বাড়ানোর কথা বলছেন, সেটা না হয় আপনার নাতি নাতনির মুখে দেখেই বুঝবেন হাত বাড়ানোটা ঠিক কতটা গভীর ছিল। মীরা থমকে গেল, তার ঠোঁট কেঁপে উঠছে, চোখে জল টলমল, কিন্তু রাগে ঘৃণায় নয়, হয়তো অসহায়তায়। অর্ণের ঠোঁটের কোণে সেই চিরচেনা ঠান্ডা হাসিটা লেগে আছে। মীরার চোখের দিকে তাকিয়েই সে নিঃশব্দে উঠে দাঁড়ায়। একটুও তাড়াহুড়ো নেই, যেন এই তীব্র হুমকির মধ্যেও কিছুই হয়নি এমন ভঙ্গি। অর্ণ এগিয়ে গিয়ে মীরার চোখের সামনে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় শুধালো, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন মিসেস শেখ, এই বিয়েটা আপনি চাইলেই ভাঙতে পারবেন না, সেই চেষ্টা করেও দেখবেন না। কিছু সম্পর্ক নিয়তির লেখা, সেখানে আপনার আপত্তির কোনো মূল্য নেই। আপনার ইচ্ছা এই পথ বদলাবে না, এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবেন ততটাই মঙ্গল। অর্ণ মীরাকে উপেক্ষা করে এগিয়ে গেল, পায়ের শব্দটাও ভারী, যেন মীরার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সে। চোখ তার ঘোলাটে কাচের মতো নরম, অথচ ঠান্ডা। অর্ণ দরজার কাছে এসে একবার থেমে যায়, পেছনে তাকায় না, শুধু বলে, কাপুরুষের মতো পালিয়ে বাঁচার মানুষ নই আমি। সমাজের চোখ রাঙানি, সংসারের বাঁধন, এসব দিয়ে আমাকে আটকাতে চাইলে ভুল করবেন। আমি নিজের পথ নিজেই বেছে নিই। এরপর শক্ত হাত দরজার কবজায় তার আঙ্গুল ছুঁয়ে যায়, আর মীরার বুকের মাঝে নির্বাক এক ধাক্কা দিয়ে অর্ণ বেরিয়ে যায় ঘর ছেড়ে। ঘরে রয়ে যায় মীরা, হতবাক, অসহায়, আর হয়তো প্রথমবারের মতো ভয় পাওয়া। বিকেলের আলোটা আজ যেন একটু বেশি ম্লান। সাজিদা বেগম ঘুমিয়ে আছেন দীর্ঘশ্বাসে ভারী বিছানায়। রুহি চুপচাপ বসে ওনার কপালে পাতলা গামছা চেপে ধরছে, মাঝে মাঝে নিচু গলায় নার্সের সাথে কথা বলছে, যেন ঘুম ভেঙে না যায়। রুহি জানালার পাশে দাঁড়াতেই কোথা থেকে যেন এক চেনা ছায়া নেমে আসে। রুহি একটু অবাক হয়ে জানালার পাশ ঘেঁষে দাঁড়ায়। পর্দার ফাঁক গলে চোখ পড়তেই গেটের নিচে দাঁড়ানো ছেলেটাকে দেখে অবাক হয়। সে কৌতূহলী হয়ে নিচে নামে, একটু কুণ্ঠিত ভঙ্গিতে মাথা নিচু করে অবাক হয়েই ডাকলো, মিস্টার লেবু। লিমন হকচকিয়ে মাথা তোলে, চোরা দৃষ্টিতে রুহির দিকে তাকায়, আমতা আমতা করে বলল, মিস রোহানি, আপনি এখানে? লিমনের কথা শুনে মনে হচ্ছে রুহিকে দেখে অবাক হয়েছে। রুহি কপাল টান টান করে বলে, আপনাকে দেখে তো মনে হচ্ছে কাউকে খুঁজছেন। ভেতরে উকিঝুঁকি মেরে কাকে দেখছিলেন আপনি? লিমন ধরা পড়ে যাওয়া চোখে তাকিয়ে আমতা আমতা করে, এই পথ ধরেই যাচ্ছিলাম তো তোমাকে দেখেই ধারালাম। কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা, এতদিন কোথায় ছিলে? রুহি কপাল কুঁচকে এলো। লিমনের তুমি সমর্থন কর্ণ এড়ালো না তার। সে যে লিমনের কথা বিশ্বাস করেনি তার মুখ দেখেই বোঝা যায়। তবুও হালকা হেসে বলল, একটু গ্রামে গিয়েছিলাম। ও। ঠোঁট গোল করে বলল লিমন। তারপর দুজনেই চুপ। রুহি চলে আসতে চেয়েও পারে না। লিমন দাঁড়িয়ে আছে, উপেক্ষা করে চলে যাওয়াটা অভদ্রতা দেখায়। ওপরে দোতলার বারান্দা থেকে দৃশ্যটা দেখছে সাদি। হাত দুটো রেলিংয়ে চেপে ধরে সে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে যেন। রুহি কিভাবে অন্য কারোর সামনে এমন দাঁড়িয়ে থাকে? আর সে এত বছর ধরে নিজেকে দমিয়ে রেখেছে, কিছু বলেনি। কিন্তু আজ বেশ কিছুক্ষণ পরে লিমন বলে,
তুমি যদি শোনো আমি এখানে কেবল তোমাকেই দেখতে এসেছি, তুমি কি খুব রাগ করবে? রুহি কেন যেন অবাক হলো না, যেন লিমনকে চোর চোর করতে দেখেই আন্দাজ করেছে এমন কিছু। রুহি বাই জানিয়ে কেটে পড়তে চাইল, তার আগেই আচমকা লিমন রুহির হাত টেনে ধরে বলল, আমি তোমাকে পছন্দ করি রুহি, কিন্তু কখনো বলিনি, সাহস হয়নি অনেক দিন ধরে। জানি তোমার ভাবনাই আমি নেই, তাও বললাম যদি একটু জায়গা পাই। বিশ্বাস করো অনেক সাহস জোগাড় করে এসেছি আজ। তোমায় দেখতে খুব ইচ্ছে করছিল, প্রতিদিন তোমার বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করি। অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখিনি, তাই তো এখানে ছুটে এসেছি। হঠাৎ হাত ধরায় রুহি চমকে ওঠে, তড়িঘড়ি করে হাত সরিয়ে দেয়। সে স্থির চোখে তাকায় লিমনের দিকে, কণ্ঠে এক ধরনের পরিপক্কতা ও স্নিগ্ধতা ঢেলে বলে, আপনি খুব ভালো ছেলে মিস্টার লেবু, তাই মিথ্যে আশা দিয়ে বেঁধে রাখবো না। আমার মনে আপনার জন্য এমন কিছুই নেই, আর থাকবেও না। লিমনের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, তোমাকে এখনো ভালোবাসতে হবে না রোহানি, তবু একটা সুযোগ দাও প্লিজ। রুহির গলা এবার আরো কোমল করে বলল, মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না, ক্ষমা করবেন, চলে যান আপনি। লিমন খুব কষ্ট পেল। সে কিছু বলতেই যাবে তার আগেই কেউ শক্ত করে লিমনের কলার চেপে ধরল। আচমকা এমন আক্রমণে চমকে ওঠে দুজন। সাদী দৃষ্টি কঠিন জ্বালাময়ী স্বরে বলল, তোর সাহস হলো কি করে আমার বাড়ি পর্যন্ত চলে আসা? হাউ ডেয়ার ইউ টাচ হার? রুহি এবার চটে ওঠে। সাদীকে টেনে সরিয়ে দিতে দিতে বলল, কি করছেন? ওনাকে ছাড়ুন সাদ ভাই, ছাড়ুন বলছি। রুহিকে লিমনের জন্য ওকালতি করতে দেখে আরো ক্ষেপে গেল সাদী। ধাক্কা মেরে লিমনের কলার ছেড়ে দিয়ে অগ্নিগর্ভ গলায় বলল, তোকে ওর আশেপাশে দেখলেও না জানে মেরে দেব, মাইন্ডেড। এক টানে রুহির হাত ধরে টান দেয় সাদী। রুহি হকচকিয়ে যায়, বাধা দেয়, কিন্তু সাদী থামে না। এক প্রকার টেনে হেঁচড়ে বাসার দিকে নিয়ে যায়। রুহি চিৎকার দিয়ে বলল, সাদ ভাই কি করছেন আপনি? ছাড়ুন আমায়। সাদী ফুঁসতে ফুঁসতে বলে, চুপ কর হাঁপানো টুকি, অনেক হয়েছে তোর নির্লিপ্ততা, আর নয়। লোকজন তাকিয়ে আছে। রুহি লজ্জায় মুখ ঢেকে ফেলতে চায়, কিন্তু সাদী কোনো কিছুর তোয়াক্কা না করেই ওকে টেনে নিয়ে যায়। কক্ষের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সজোরে। রুহি ভীত হয়ে পড়ে। হঠাৎ সাদী এত রেগে গেল কেন বুঝলো না। রুহি দম বন্ধ গলায় বলল, আপনি কিভাবে এমন করতে পারেন সাদ ভাই? এটা কিরকম বিহেভিয়ার? সাদীর চোয়াল শক্ত, চোখে জ্বলন্ত ক্ষোভ। সে মেয়েটির দুই বাহু চেপে ধরে ক্রুদ্ধ গলায় বলল, চিৎকার করবি না হাঁপানো টুকি, তুই বলছিস না রোহি, আমি সহ্য করতে পারছি না। মনে হচ্ছে একটু একটু করে তোকে হারিয়ে ফেলছি আমি, আর পারছি না চুপ থাকতে। রুহি হতবাক। সাদীর কথার আগা মাথা কিছুই পেল না। রুহি নরম স্বরে বলল, আপনি এমন করছেন কেন সাদ ভাই? কি হয়েছে আপনার? সাদী চোখ বন্ধ করে নিজেকে সংযত করতে চেষ্টা করে বলল, ওই রাস্কেলটা তোকে টাচ করলো, তুই কিছু বললি না কেন? কেন তোকে বলেছি না ওর থেকে দূরে থাকবে? বলছিলাম। সে হঠাৎ হাত ধরবে বুঝতে পারিনি। তাছাড়া তার বাক স্বাধীনতা আছে নিজের অনুভূতি প্রকাশ করার, এতে এত হাইপার হওয়ার কি আছে? রুহির বুলি শেষ হবার আগেই পুনরায় রুহিকে দরজার সঙ্গে ঠেসে ধরে সাদী। চমকে উঠে মেয়েটি। সাদী রাগান্বিত স্বরে বলল, পৃথিবীর সবার মন বুঝিস, শুধু আমি বাদে। তুই জানিস আমি তোকে কতদিন ধরে ভালোবাসি রুহি? জানিস আমি কেন এখনো বিয়ে করিনি? শুধু তোর জন্য। কই আমার ভালোবাসা তো তুই বলছিলি না? তুই কি ভেবেছিস আমি চোখ বুঝে থাকবো আর তখন কেউ এসে তোর দিকে হাত বাড়িয়ে দেবে? আমি এতটা ভালো নই। আমি তোকে ভালোবাসি। চমকায় ধমকায় রুহি। এক মুহূর্ত নিস্তব্ধতা, বাতাসে একটা চাপা অস্বস্তি। রুহি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে কখনোই ভাবেনি সাদী এমন কিছু বলবে। মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে তারা দুজন। অদ্ভুত নিস্তব্ধতা জমে ওঠে চারপাশে। বাতাসে অপ্রকাশ্য অনুভবের ভার। রুহি অবাক চোখে তাকিয়ে কম্পিত গলায় বলে, সাদ ভাই আপনি? সাদী রুহিকে নিজের দিকে টেনে নিল। একভাবে ওর কোমর আঁকড়ে ধরে, অন্য হাতে রুহির হাতটা নিজের বুকে চেপে ধরে গলা নামিয়ে বলল, তুই বলছিস না রে হাঁপানো রোগের শ্বাস যেমন কষ্টে ওঠে
তোকে পাওয়ার আকাঙ্ক্ষা ঠিক তেমনি করে আমার বুকটা একটু একটু করে দম আটকে আসে। কই, আমার এই কষ্টটা বুঝলি না তো? আমি হারিয়ে ফেলছি নিজেকে রুহি, কিন্তু তোকে হারাতে পারবো না। রুহির শরীর জুড়ে শিহরণ খেলে যায়। বুকের গভীরে এক অচেনা ধাক্কা, অস্বস্তি না উত্তেজনা, সে নিজেও বুঝে ওঠে না। স্বাদের ছোঁয়ায় তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। গলার স্বর হারিয়ে স্বাদী মেয়েটির কানে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলে, তোর চুপ থাকাটাই আমার কাছে হাহাকার হয়ে দাঁড়ায়। তোর মুখ ফেরানো, তোর চোখ না মেলাটা সবকিছু অসহ্য লাগে আমার। আমি জানি তুই আমাকে এখনো স্বীকার করিস না, কিন্তু বিশ্বাস কর, এই হৃদয়টা তোকে ছাড়া আর কিছুর নাম জানে না। রুহি কিছু বলতে পারে না। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। মনে হয় চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু নিজের হৃদস্পন্দনটা যেন কানে বাজছে। এতটা কাছে আসা কি ঠিক হচ্ছে? অথচ কেন যেন ভালো লাগছে। না না না, এটা আমি না। হঠাৎ সেই বাস্তবতার ভারে দম আটকে আসে তার। স্বাদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে পিছিয়ে যায় এক পা। আপনি এসব কি বলছেন সাদ ভাই? আমি আপনাকে ভাইয়ের চোখে দেখি। রুহির কণ্ঠ কাঁপছিল, চোখে বিস্ময় আর অপার অস্বস্তি। কিন্তু তার কথাটা শেষ হবার আগেই সাদি এগিয়ে এসে সজোরে থামিয়ে দেয়। কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। চুপ কর, আর একটা কথা না। এখন থেকে আমাকে ভাই না, প্রেমিক রূপে দেখবি হাঁপানোটাকে। অনেক বছর ধরে তোকে চোখে দেখেছে। তোর প্রতিটা হাসি, প্রতিটা অভিমান আমার বুকের ভেতর জমা পড়ে আছে। ছাদের ওই শেষ বিকেলে আলোয় যখন তুই পেছনে ঘুরে তাকিয়েছিলে, আমি ঠিক সেদিন হারিয়ে গেছিলাম। আর আমি আর অপেক্ষা করতে পারছি না। সাদির চোখে একরাশ সাহস আর ভালোবাসার দীপ্তি। তার ধরা গলায় রুহির নামটা যেন অন্যরকম এক ব্যথা হয়ে ফুটে ওঠে। রুহি হতবাক, কিছু বলার মতো ভাষা নেই। তার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠছে। এক পা পিছিয়ে যায়, কিন্তু চোখ ফেরাতে পারে না। এক অদ্ভুত টান যেন আটকে রাখে তাকে। তারপর আচমকা নিজের অস্থিরতা আড়াল করতেই রুহি দ্রুত ঘুরে দাঁড়ায়। আমাকে যেতে হবে। চোখ নিচু, কণ্ঠ কম্পিত। আর কিছু না বলে সে ছুটে যায় রুম ছেড়ে। নিজের হৃদস্পন্দনের শব্দ পেছনে ফেলে রাখে। কক্ষে পড়ে থাকে স্বাদীর চাপা দীর্ঘশ্বাস আর বুক ফাটা এক অপেক্ষার ছায়া। ধরিত্রে নেমেছে ঝুমঝুম বৃষ্টি। আকাশ যেন কারো অভিমান নিয়ে ফেটে পড়েছে। বৃষ্টির স্রোত পেরিয়ে হেঁটে যাচ্ছে বিন্দু। শিমুলাপা হঠাৎই অসুস্থ হয়ে পড়াতে দেখতে গিয়েছিল, যদিও মণি মুক্তাও ছিল। ওরা সেখান থেকেই স্কুলে গেছে। পথিমধ্যে শুরু করলো মুষলধারে বৃষ্টি, তবুও দাঁড়াই না বিন্দু। বৃষ্টি মারিয়ে পিলপিল পায়ে হাঁটতে থাকে। নিস্তব্ধ রাস্তায় একা, বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। হঠাৎ গাড়ি থামে ওর গা ঘেঁষে। আকস্মিক এমন কাণ্ডে চমকায় ভরকায় বিন্দু। হকচকিয়ে পেছন ফিরে তাকাতেই পুনরায় চমকায়। কালো মার্সিডিস গাড়িটা চিনতে বিন্দুমাত্র সময় লাগেনি মেয়েটির। এটা অর্ণর গাড়ি, যেটা অর্ণর অনুপস্থিতিতে সবসময় শেখ বাড়ির গ্যারেজে থাকে। বিন্দু উঠেছিল দুবার। এটা এখানে কি করছে? বৃষ্টির প্রকোপে গাড়ির ভেতরে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিছুই। বিন্দু দুরু দুরু বুকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই কেঁপে উঠল। গাড়ির অস্পষ্ট থাইয়ের ওপাশে ড্রাইভিং সিটে বসে আছে অর্ণ। লোকটার তীক্ষ্ণ দৃষ্টি যে তার দিকেই ঢের, বুঝতে পারছে সে। কাপড় ভিজে শরীরে লেপ্টে গেছে। বিন্দু কেটে পড়তে চাইল তৎক্ষণাৎ, শুধু ঝুপধাপ পা ফেলে মাথা ঘোরায় না, ঘাড় সোজা করে কেবল হেঁটেই যাচ্ছে, যেন পেছনে কিছুই নেই। না কোনো সম্পর্ক, না কোনো টান। পেছনে দাঁড়িয়ে থাকা গাড়ির জানালা দিয়ে তাকিয়েছিল অর্ণ। চোখের কোণে অসহ্য আগুন। বিন্দুকে স্পষ্ট শুনতে পাচ্ছে অর্ণর ডাক, তবু কোনো সাড়া নেই। বিন্দু না শোনার ভান করে তবুও হাঁটছে। পায়ে কাদা, গায়ে বৃষ্টি, কিন্তু মন জুড়ে কেবল একটাই ভাব, আমি আর তার কাছে ফিরে যাব না। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো মেয়েটার দুঃসাহসটুকু। হঠাৎ একটা গর্জন, অর্ণর গাড়ি। অর্ণ এক টানে ঘুরিয়ে সামনে এনে বিন্দুর পথ রুদ্ধ করে দাঁড় করিয়ে দিল গাড়ি। জানালা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে অর্ণ বলল, অবাধ্য হওয়া আমার পছন্দ না চড়ুই, চুপচাপ গাড়িতে ওঠ। বিন্দু থামলো। বৃষ্টির ধারা গড়িয়ে পড়ছে, তার চোখ বেয়ে জল না বৃষ্টি বোঝা যায় না। একবার চোখ তুলে তাকালো।
সেই চেনা মুখ, যে মুখ তার বুকের গভীরে আগুন লাগিয়ে দেয়। লোকটা জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছে তো। বিন্দুর জেদ চাপলো মাথায়, ঠোঁট কামড়ে কেমন জেদি কণ্ঠ শক্ত করে বলল, উঠবো না। উঠতে বলেছি তোকে। চিবিয়ে চিবিয়ে বলল অর্ণ। বিন্দু জেদ ধরে দাঁড়িয়ে বলল, আপনি কে? কেন শুনবো আপনার কথা? বোন বলে তো গণ্য করেন না তাহলে? অর্ণের মুখে কিঞ্চিত হেসে ওঠে। সে হাসি রাগের প্রভাবের আর চেপে রাখা সহ্যের চূড়ান্ত। গাড়ি থেকে ধীরে বেরিয়ে এলো সে। ভেজা মাটির উপর ভারী বুটে পা ফেলে এসে দাঁড়ালো বিন্দুর ঠিক সামনে। মুহূর্তেই শীতল পানি ভিজিয়ে দিল বলিষ্ঠ দেহ। সে তীর্যক হেসে ব্যঙ্গ করে বলল, তুই জানিস আমি তোর কি? জানলে রাইট নাও দাঁড়িয়ে কাপড় ভিজে ফেলবি। বিন্দুর চোখ বড় হয়ে গেল। অর্ণর দৃঢ় গলায় যেন কি ছিল যা বুঝে উঠতে পারছে না সে। বিন্দু কিছু বলতে যাবে, ঠিক তখনই অর্ণর হাত ঝাপটে ধরল মেয়েটির কবজি। এক ধাক্কায় টেনে গাড়ির দরজা খুলে বসিয়ে দিল ভেতরে। আচমকা অর্ণর এমন আচরণে থমকালো চমকালো বিন্দু। আতকে চেঁচিয়ে উঠল, আমি যাব না। শুনতে পাচ্ছেন আপনি? যাব না আমি। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। বিন্দুর গলার স্বর আটকে গেছে কণ্ঠনালীতে। অর্ণ ড্রাইভিং সিটে উঠে বসে দরজা বন্ধ করলো। কালো শার্টখানা চুপসে ফর্সা সুঠাম দেহে এঁটে আছে। তার চোখে প্রচন্ড তীক্ষ্ণতা, কণ্ঠে শান্ত আগুন। আমি আরো অনেক কিছুই করতে পারি যা তুই সহ্য করার ক্ষমতা রাখিস না। বিন্দু আতঙ্কে কাঁপছে ভেতরে ভেতরে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারে না। মনে হচ্ছে গলায় ভারী কিছু চেপে বসেছে। ভিজে গাল বেয়ে নেমে আসে এক ফোঁটা অশ্রু। গাড়ি স্টার্ট দেয় অর্ণ। পুরো গাড়িতে নিঃশব্দ নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ জানালার কাছে টুপটাপ। ভেতরে দুজন মানুষ, একজন অধিকার নিয়ে জেদ করে টেনে এনেছে, অন্যজন সমস্ত শক্তি গাড়ি হতে বেরোনোর বৃথা চেষ্টায়। মেয়েটির বুকের ভিতর তোলপাড়, নিশ্চয়ই চাচি অপেক্ষা করছে তার জন্য। অর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে মেয়েটির ছটফট দেখলো। তখনও মুষলধারে বৃষ্টি। অর্ণ ফোন করে ফারুকিকে জানালো বিন্দুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। ফোনের ওপাশে ভদ্রলোক হতাশার নিঃশ্বাস নিল। বিন্দু কিছুতেই অর্ণর সঙ্গে যাবে না। রাগে দুঃখে বিন্দু চেঁচিয়ে উঠে বলে, গাড়ি থামান, থামান বলছি। আপনার কোনো অধিকার নেই আমার সাথে জোর জবরদস্তি করার। বিন্দুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই তীব্র গতিতে ছুটে যাওয়া গাড়িটার জোরে ব্রেক কষল। অপ্রস্তুত বিন্দু হেলে ঝুঁকে পড়ে সামনে। অধিকার একবার উচ্চারণ করে মুচকি হাসে অর্ণ, যেন শব্দটার অন্তর্নিহিত ব্যঙ্গ সে টের পেয়েছে। তুই আমার সীমারেখা পার হওয়ার সাহস দেখাচ্ছিস চড়ুই। ভুলেও ভাবিস না আমি কাউকে নিজের থেকে সরতে দেই। তোর সেই অধিকারও নেই আমার আদেশ অমান্য করার। গলার স্বরটা ক্রমশ নিচু হলেও চাপা তীব্রতায় আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়ির ভেতর। আমি যা বলি সেটা আইন হয়ে দাঁড়ায়। তুই সেটার বিরোধিতা করলে আমি ভেঙে ফেলবো সব বাধা। আর মনে রাখ, তোকে হারানোর চেয়ে তোকে জোর করে কাছে রাখা আমার পছন্দের পথ। বিন্দু হতবাক হয়ে তাকায়। মেয়েটির শরীরে সুতি কামিজ গায়ের সঙ্গে এঁটে আছে। কপালের ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে ভেজা গালদয়ে। তীর তীর করে ঠোঁটজোড়া কাঁপছে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টি বুলাই বিন্দুর আপাত মস্তকে। ঢোক গিলে চোখ বন্ধ করলো অর্ণ এবং সেকেন্ড পেরোতেই দুম করে চোখ মেলে তাকালো। অর্ণর দৃষ্টিতে খেলা করছে এক প্রকার ধৈর্যের অবসান। কোনো পূর্বাভাস না দিয়েই শক্ত হাতে থাবা বসালো মেয়েটির ঘাড়ে। দক্ষ হাতে কাছে টেনে এনে তামাটে খসখসে ওষ্ঠজোড়া ঝড়ের বেগে আবদ্ধ করলো বিন্দুর কোমল ওষ্ঠপুটে। আকস্মিক আক্রমণে চমকালো বিন্দু। তার বিস্ফোরণে নেত্র বেরিয়ে আসতে চাইল। মস্তিষ্ক সক্রিয় হতে সময় লাগে কিয়ৎক্ষণ। তার সাথে ঠিক কি হচ্ছে বুঝতে পেরেই পুনরায় থমকালো। ঝংকার দিয়ে সর্বাঙ্গ থরথরিয়ে কেঁপে উঠল বিন্দুর। পুরুষালী ঠোঁটের সংস্পর্শে পিষ্ট হতে লাগলো মেয়েটির গোলাপি ওষ্ঠজোড়া। অর্ণর পোক্ত এক হাত বিন্দুর ঘাড়ের পেছনে, অন্য হাত নাচুক হাত দুটো বিন্দুর পিছনে মুড়ে রাখা। দিশাহারা হয়ে পড়ে বিন্দু। লজ্জায় ঘৃণায় চোখ বেয়ে নেমে আসে ভেজা জল, যেটা বৃষ্টির না, একান্তই তার নিজের।
নিঃশ্বাস আটকে আসে গলায়। এবার যেন স্তব্ধ হয়ে শক্ত পাথর হলো সে। চোখ খিচে নিঃশ্বাস আটকে রাখলো গলায়। দীর্ঘক্ষণ পর অর্ণ ছাড়লো মেয়েটির ওষ্ঠজোড়া। বিন্দুকে নিঃশ্বাস বন্ধ করে শক্ত হয়ে থাকতে দেখে সে হাত বাড়িয়ে বিন্দুর ভেজা কপালের চুলগুলো সরিয়ে দেয়। কণ্ঠ নরম হয় একটু, তবু ভেতরে বজ্র কাঁপে। বিন্দুর গালে আলতো চাপড় মারতে মারতে বলল, নিঃশ্বাস টানো চড়ুই। বিন্দু শুনলে তো নিঃশ্বাস নিবে। বেচারি অতিরিক্ত শক্ট পেয়ে কোমর টিকিট কেটেছে। বেচারি অতিরিক্ত শক্ট খেয়ে কুমার টিকিট ধরেছে। বিন্দু অসার শরীর ছেড়ে ঢলে পড়লো অর্ণর বুকের উপর। বিরক্তি চোখ মুখ কুচকে এলো অর্ণর। গাড়ি চলতে থাকে বৃষ্টি ভেজা পথ ধরে, কিন্তু গাড়ির ভেতরে যে পথ চলা শুরু হলো সেটা আরো অনেক দীর্ঘ, অনেক জটিল। একটা অসম্পূর্ণ সম্পর্কের একতরফা আকর্ষণের আর অসহায় জেদের বিস্তার। অর্ণ তীক্ষ্ণ নজরে বিন্দুর পানে চেয়ে বিড়বিড় করে আওড়ালো, স্টুপিড মহিলা। গোধূলির সোনালি আলো ছড়িয়ে পড়েছে আকাশে। পলাশের লালিমা মিশে গিয়ে একরাশ উষ্ণতা বয়ে নিয়ে এসেছে চারপাশে। ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য। মেঘগুলো গোলাপি ও কমলার সুরে রাঙিয়ে দিয়ে যেন বিদায় জানাচ্ছে দিনের ক্লান্তি। বাতাসে মিষ্টি ফুলের গন্ধ, আর দূর থেকে বাজছে পাখিদের আর একবার সুরেলা গান। বৃষ্টি থেমে গেছে, আকাশ ধীরে ধীরে খুলে যাচ্ছে। কালো মেঘগুলো পিছু হটছে, আর সোনালি রোদ ছড়িয়ে পড়ছে ভেজা পৃথিবীর ওপর। গাছের পাতা থেকে ঝরছে ছোট ছোট পানির ফোঁটা। মাটির গন্ধ মিশে আছে বাতাসে। পাখিরা আবার গান শুরু করেছে। নীরবতায় ভেসে আসছে তাদের মিষ্টি কলরব। রাস্তার ধারে কাদা থেকে উঠে আসছে ভাব, আর চারপাশ যেন নতুন জীবন নিয়ে জেগে উঠেছে। নিস্তব্ধ কক্ষে দূর থেকে ভেসে আসছে ব্যস্ত সড়কের ছুটে চলা গাড়ির হর্ন। বিন্দুর হালকা ধোয়াটে চোখে ধীরে ধীরে আলো ফিরে আসছে। চোখ খোলার চেষ্টা করে সে। চোখ খুলে প্রথমেই যা অনুভব করলো সেটা কোনো চেনা ছাদের ছাপ নয়, বরং সাদা আর সোনালী কারুকার্যময় সিলিং, বিলাসবহুল ঝাড়বাতির আলো, নরম সুতির চাদরের ঘ্রাণ। বিন্দু তড়িৎ উঠে বসে পড়ে। মস্তিষ্ক সচল হতেই চোখের কোণে পানি জমে। কোথায় আমি? কণ্ঠটা শুকিয়ে আসা গলার মতো শোনায়। আতঙ্কে সে চারদিকে চোখ বুলায়। রাজকীয় এক কক্ষ। এটা তো শেখ বাড়ি নয়। কোথায় আছে সে? শুভ্র পর্দার আড়াল দিয়ে দেখা যায় বড় একটা কাচের জানালা। বাইরে নরম সূর্যের আলো ঢুকছে ঢেউ খেলে। ঘরের সবকিছুই অতিরিক্ত পরিপাটি, যেন কোনো দামি হোটেল বা কারো ব্যক্তিগত প্রাসাদ। তার চেয়েও বড় বিস্ময়, নিজের শরীরের দিকে তাকিয়ে চমকে ওঠে বিন্দু। অন্তরাত্মা কেঁপে উঠল যেন। তার স্পষ্ট মনে আছে সে নীল রঙের সালোয়ার কামিজ পরেছিল। এই কাপড়, পরনে একটা বিলাসবহুল স্যাটিনের রাতের পোশাক। হালকা কমফোর্টার শরীরের কিছুটা ঢেকে রেখেছে, বাকিটা অনাবৃত। ভেজা চোখ বড় বড় করে উঠে বিন্দুর। হৃদস্পন্দন দ্রুত হচ্ছে, গলা শুকিয়ে আসছে। এক মুহূর্ত মাথার মধ্যে ভেসে ওঠে অর্ণের মুখ, তার চোখের আগুন, ঠোঁটের রাগ, হাতে ছাপ পড়ে থাকা দৃশ্য। বিন্দুর মনে পড়ে গেল বন্ধ গাড়ির দৃশ্যটুকু। নিশ্চয়ই অর্ণ নিয়ে এসেছে এখানে, আর পোশাক এই চেঞ্জ করে দিয়েছে। সেই চেঞ্জ করে দিয়েছে। বিন্দু উগ্র হয়ে নিজেকে হাতড়ে চেক করতে লাগলো। লজ্জা ঘৃণায় দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল মেয়েটি। কেন সে আমার সাথে এমনটা করলো? হোয়াটস হ্যাপেন্ড? নিস্তব্ধ কক্ষে গম্ভীর স্বরে বিন্দু চমকে উঠে তাকালো। মেরুন রঙের টি শার্ট আর কালো ট্রাউজারে সামনে দাঁড়িয়ে অর্ণ। চেহারায় তেমন কোনো ভাবান্তর নেই। চোখ শুধুই কঠিন নির্লিপ্ততা আর এক রাশ অধিকার বোধ। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার পাশে। চোখে বিন্দুকে দেখে যেন এক মুহূর্তের জন্যেও দৃষ্টি সরানোর প্রয়োজন বোধ করছে না। বিন্দুর মুখ জ্বলছে ঘৃণায়, চোখের জল ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। বিন্দু তীব্র শ্বাস ফেলে উঠে দাঁড়াতে চায়, কিন্তু শরীরটা কাঁপে। তবুও চাদরটা বুকের উপর চেপে ধরে দুর্বল পায়ে দাঁড়ায়। আমি 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 সালোয়ার কামিজ পরেছিলাম। এটা কে পরিয়েছে?
বিন্দুর কণ্ঠস্বর কাঁপছে, যেন প্রতিটি শব্দ কাটার মতো গলায় বিঁধে বেরিয়ে আসছে। প্রশ্নটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই কণ্ঠটা জড়িয়ে আসে, যেন নিজেরই প্রশ্ন শুনে গা শিউরে ওঠে তার। বিন্দুর চোখ ছলছল করছে, কিন্তু সেই জলের ভেতরে কেবল কান্না না, ঘৃণা, অপমান আর একরাশ অবিশ্বাস। সে জানে না কোথায় আছে, কিভাবে এসেছে। তার শরীরের কাপড় বদলে গেছে, এটাই যেন তার আত্মসম্মানের গভীরতম জায়গায় এক আঘাত। বুকের ভেতরটা ছটফট করছে, যেন কেউ তার পরিচিত পৃথিবীটাকে উল্টে ফেলেছে। অর্ণ ধীরে ধীরে এগিয়ে আসে, যেন শিকারের দিকে ধেয়ে আসা এক ধৈর্যশীল শিকারী। চোখে কোনো লাজ, দ্বিধা বা অপরাধ বোধ নেই, শুধু এক তীব্র অধিকার বোধের ঝলক। অর্ণের ঠোঁটে হালকা ব্যঙ্গ ভর করে, ঠান্ডা চাপা স্বরে বলে ওঠে সে।